সো আমরা জাস্ট একটা ভেক্টরের উপরে প্রজেকশন কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা আমরা দেখলাম, এবং আমরা দেখছিলাম, আমরা যেটা দেখলাম, তোমরা কি শুনতে পাচ্ছ? Yes, sir. ওকে, সো একটা ভেক্টরের উপর প্রজেকশন কিভাবে করতে হয় আমরা দেখলাম, এবং আমরা যেটা দেখলাম যে সেই প্রজেকশন ভেক্টরটা অ্যাকর্ডিং টু আমাদের পিথাগোরাসের থিওরাম, যেটা একটু ডিফারেন্ট ওয়েতে আমরা দেখছি, যে দুটো ভেক্টরের যোগফলের লেংথের স্কোয়ার বা নর্মের স্কোয়ার হচ্ছে আলাদা আলাদা ভেক্টরগুলোর নর্মের স্কোয়ারের যোগফলের সমান। এই থিওরামটাকে ইউজ করে আমরা এখানে যেটা দেখালাম যে হ্যাঁ, যে জেড, রাইট, লেংথ অফ জেড হচ্ছে স্মলার। আমরা এই স্টেটমেন্টটাকে আমরা এখানে দেখালাম যে এই জেডটাই হচ্ছে স্মলার, সো পি উইল বি ক্লোজেস্ট টু এক্স। তো আমরা এটাকে যদি আর একটু এক্সপ্যান্ড করে, ধরো আমরা যদি বলি ওকে, মনে করো আমাদের এ আর ধরো A1 আর A2 দুইটা ভেক্টর আছে, এবং দুইটা ভেক্টর দিয়ে আমরা মনে করো এই এরকম একটা প্লেনকে স্প্যান করতে পারি, রাইট? আমরা এই প্লেনের আমরা একটা 3D স্পেস চিন্তা করো, 3D স্পেসে চিন্তা করো এই একটা ভেক্টর এক্স আছে, যে ভেক্টরটা এই এই প্লেনের মধ্যে নাই। সো দেখি, সো এই যে প্লেনটা, এটাকে আমরা ডাব্লিউ বলছি, ডাব্লিউটাকে আমরা বলছি স্প্যান অফ, সরি স্প্যান অফ A1 আর A2, that is any vector in W। ধরো আমি যদি দেখি একটা ভেক্টর দেখি P কে আমরা সামথিং ইন্টু A1 প্লাস সামথিং ইন্টু A2 এভাবে লিখতে পারবো, বা এটাকে আমি যদি ম্যাট্রিক্স ফরম্যাটে লিখি, আমি যদি A1 নিয়ে একটা ফার্স্ট কলামটা তৈরি করি, A2 নিয়ে সেকেন্ড কলামটা তৈরি করি, তার সাথে আমি যদি এই C1 C2 কে গুণ করি, তাহলে আমরা যে কোনো ভেক্টর P কে আমরা এই A ইন্টু C, এ ম্যাট্রিক্স যার কলামগুলো হচ্ছে A1 আর A2 আর C হচ্ছে C1 C2 এভাবে লেখা যাবে, রাইট? সো এই যে আমরা এখন বলতেছি স্প্যান, দুইটা ভেক্টরের স্প্যান, তার মানে হচ্ছে দুইটা ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন। তার মানে প্রথম ভেক্টরকে সামথিং, সেকেন্ড ভেক্টরকে সামথিং দিয়ে আমরা এই এনি ভেক্টর ইন ডাব্লিউ পি কে আমরা লিখতে পারবো, রাইট? সো এখন মনে করো এক্স ইজ নট ইন ডাব্লিউ। ওকে, সো এক্স ইজ নট ইন ডাব্লিউ মানে হচ্ছে এক্স কে আমরা C1 ইন্টু A1 প্লাস C2 ইন্টু A2 বা আমরা A ইন্টু C এই ফরম্যাটে আমরা এক্স কে লিখতে পারি না। এক্স যদি এই ডাব্লিউ, এই আমরা যদি 3D তে চিন্তা করি, তাহলে A1 আর A2 মনে করো তোমার টেবিলের উপরে দুইটা ভেক্টর A1 আর A2, তাহলে এই টেবিলের উপর যে কোনো পয়েন্টকে, যে কোনো ভেক্টর T কে আমরা এই A1 আর A2 লিনিয়ার কম্বিনেশন হিসেবে লিখতে পারি, বা A ইন্টু C এই আকারে লিখতে পারি। কিন্তু এক্স মনে করো টেবিলের উপরে কোনো ভেক্টর না, রাইট? সো আমাদের এক্স এর আমরা এই পয়েন্টটাকে অরিজিন যদি চিন্তা করি, এই অরিজিন থেকে এক্সটা টেবিলের বাইরে দিকে বের হয়ে যাচ্ছে এরকম একটা ভেক্টর। সো এক্ষেত্রেও আমরা প্রজেকশন করতে চাই, তার মানে হচ্ছে জাস্ট একটা কালার যদি ইউজ করি, যে এক্স থেকে আমরা এই ডাব্লিউর উপরে কোনো একটা ভেক্টর চাই, রাইট? ওই যে A1 এর দিকে একটা ভেক্টর যেমন বলতেছিলাম, একইভাবে আমরা বলতে যাচ্ছি যে এর স্প্যানের দিকে একটা ভেক্টর, যেমন আমরা পি খুঁজতেছিলাম প্রজেকশন ভেক্টর, এই ক্ষেত্রেও তাই, যে আমরা এই গ্রিন ভেক্টরটা হচ্ছে আমাদের A1 আর A2 দিকে, দ্যাট ইজ A1 আর A2 স্প্যানের ভিতরে একটা ভেক্টর যেটা ক্লোজেস্ট টু এক্স। সো আমরা একইভাবে আমরা এক্স কে আগের মতোই এক্স কে আমরা লিখতে চাচ্ছি সাম পি ইন্টু জেড, রাইট? যেক্ষেত্রে পি কে
পিটা হচ্ছে ডাব্লিউর ভিতর, সো এই গ্রিন ভেক্টরটা হচ্ছে আমাদের সেই পি ভেক্টর। সো আমরা পি হচ্ছে আমাদের এই ডাব্লিউর ভিতরে আছে, তো পি কে আমরা C1A1 প্লাস C2A2 বা A ইন্টু সি এই আকারে লিখতে পারবো। বাট এক্স কে আমরা বলতেছি হচ্ছে পি প্লাস জেড। সো আমরা এক্স থেকে এই ডাব্লিউর উপর একটা লম্ব টানছি, তাই আমাদের এক্স এর মাথা থেকে আমরা ডাব্লিউ টেবিলের উপরে একটা লম্ব টানছি, তাহলে লম্বটা যেখানে সে পয়েন্ট করলো, সো আমরা এখানে 3D তে ছবিটা আগাচ্ছি, কিন্তু এটা মোর জেনারেলি ইট উইল বি ট্রু যে আমরা এক্স এর মাথা থেকে যদি আমরা এই টেবিলের উপরে একটা লম্ব টানি, তাহলে লম্বটা যে পয়েন্টে এসে টেবিলে টাচ করবে, সো অরিজিন থেকে ওই পয়েন্ট পর্যন্ত যে ভেক্টরটা সেটাকে আমরা বলতেছি তার প্রজেকশন, রাইট? সো এক্ষেত্রে পি কে আমরা বলবো প্রজেকশন অফ এক্স অনটু আমাদের ডাব্লিউ। যে ডাব্লিউটা কি, ডাব্লিউটা হচ্ছে আমাদের A1 আর A2 দিয়ে যত ভেক্টর তৈরি করা যায় সেই সাবসেটটা, সেই সাবস্পেসটা। সো এই প্রজেকশন পি আমরা বের করতে চাই। সো এই ক্ষেত্রে আরেকটা আমাদের ইনফরমেশন আছে, জেড হচ্ছে পারপেন্ডিকুলার টু ডাব্লিউ। তো জেডটা হচ্ছে আমরা এই ডাব্লিউর উপর একটা লম্ব আছে, সো জেড ইজ অর্থোগোনাল বা পারপেন্ডিকুলার ওকে। তো আগের মতোই আমরা যে কাজটা করব, যে জেড যেহেতু ডাব্লিউর উপর পারপেন্ডিকুলার, তাহলে আমরা বলতে পারি জেড ইজ অর্থোগোনাল টু A1। যেহেতু টেবিলের উপরে A1 আছে, জেডটা যেহেতু টেবিলের উপর লম্ব, তাহলে এটা A1 এর উপর লম্ব, তাহলে A1 ট্রান্সপোজ জেড হবে 0, এবং জেড যেহেতু ইজ অর্থোগোনাল টু A2, সো আমরা এখানেও লিখতে পারবো A2 ট্রান্সপোজ জেড হচ্ছে 0। সো উই হ্যাভ দিস টু ইকুয়েশনস। এবং আরেকটা আমরা জানি যে জেড হচ্ছে এক্স মাইনাস পি, আমরা জাস্ট প্রথম ইকুয়েশন থেকে লিখলাম, জেডকে আমরা এক্স মাইনাস পি লিখতে পারি, যেখানে আমরা লিখতে পারি এক্স মাইনাস পি কি, পি হচ্ছে ওই যে C1 ইন্টু A1 প্লাস C2 ইন্টু A2, বা আমরা ম্যাট্রিক্স ফরম্যাটে যদি লিখি, পি কে আমরা জাস্ট সিম্পলি A ইন্টু সি আকারে লিখলাম। ওকে, নাও সো জেড কে আমরা এক্স মাইনাস এসি লিখতে পারি, এবং যেখানে A1 ট্রান্সপোজ জেড হচ্ছে 0 এবং A2 ট্রান্সপোজ জেডও 0। ইন্টারেস্টিংলি দেখো, এই দুইটা ইকুয়েশন থেকে আমরা এভাবে যদি চিন্তা করি, যদি আমরা একটা ম্যাট্রিক্স চিন্তা করি যার ফার্স্ট কলামটা হচ্ছে ফার্স্ট রোটা হচ্ছে A1 এবং সেকেন্ড রোটা হচ্ছে A2, সো আমি এখানে ট্রান্সপোজ দিলাম। আমরা A1 আর A2 কে কলাম আকারে যখন লিখতেছিলাম এখানে A তে, আর এক্ষেত্রে আমরা এমন একটা ম্যাট্রিক্স চিন্তা করছি যেখানে তার রোটা হচ্ছে A1 আর সেকেন্ড রো, প্রথম রোটা A1 এবং সেকেন্ড রোটা হচ্ছে A2, তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা সিম্পলি চিন্তা করতে পারি দিস ইজ A ট্রান্সপোজ। তাহলে আমরা আসলে এখান থেকে যেটা বলতে যাচ্ছি যে এইটার সাথে, এই ম্যাট্রিক্সটার সাথে যদি জেড কে গুণ করি, তাহলে আমরা 0 0 পাবো। এই দুটো ইকুয়েশনকে আমরা একবার এইভাবে লিখতে পারি। কেন? কারণ ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনের নিয়ম কি, যে একটা ম্যাট্রিক্সে একটা রো এর সাথে আর এদিকে জাস্ট একটা কলাম আছে জেড, তাহলে ফার্স্ট রো ইনটু জেড, এটা ডট প্রোডাক্টই তো ক্যালকুলেট করা হয় যখন আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করি, তাই না? A1 রো, A1 কে রো হিসেবে লিখছি, তার সাথে জেড এর ডট প্রোডাক্ট নিচ্ছি, সেটা ইকুয়ালস টু 0, দ্যাটস আওয়ার ফার্স্ট ইকুয়েশন। আর A2 কে রো হিসেবে নিয়ে তার সাথে জেড কে গুণ করলে আমরা আমাদের সেকেন্ড ইকুয়েশন পাবো। তাহলে আমাদের এইটাকে আমরা সিম্পলি AZ ইকুয়ালস টু 0 এই ইকুয়েশনটা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, রাইট? তাহলে এই দুইটাকে একসাথে যেটা লেখা যায় যে A ট্রান্সপোজ জেড যেহেতু 0 ভেক্টর, তাহলে A ট্রান্সপোজ x মাইনাস AZ, সরি AC, আমি z কে বদলে জাস্ট x মাইনাস AC এটা লিখতেছি, equals to 0, which implies A transpose x minus A transpose A into C equals to 0.
ইকুয়ালস টু হচ্ছে যে জিরো ভেক্টর, আর এখান থেকে আমরা লিখতে পারি এ ট্রান্সপোজ এ ইন্টু সি ইকুয়ালস টু এ ট্রান্সপোজ। ওকে, সো এগুলোকে বলা হয় নরমাল ইকুয়েশনস। বেসিক্যালি এগুলো, এই ইকুয়েশন গুলোকেই আমরা জাস্ট জেড এর ভ্যালুটাকে এই এক্স মাইনাস এসি, এক্স মাইনাস এসি কোথা থেকে পেলাম, জেড ইকুয়ালস টু এক্স মাইনাস পি, কারণ এক্স হচ্ছে পি প্লাস জেড এবং পি হচ্ছে আমাদের এসি, তাহলে এক্স মাইনাস এসি, এই পুরো জিনিসটা থেকে আমরা যে ইকুয়েশনটা পেলাম যে এ ট্রান্সপোজ এসি ইকুয়ালস টু এ ট্রান্সপোজ এক্স। সো এখান থেকে এই যে এটাকে আমরা বলতেছি আমাদের এই কোনো কিছু ডট প্রোডাক্ট ইকুয়ালস টু জিরো, মানে একটা একটার উপর লম্ব, এটার আরেকটা নাম হচ্ছে এটা একটা নরমাল, এটার আরেকটা নাম হচ্ছে নরমাল, যে জেড ইজ নরমাল টু ডাব্লিউ, রাইট, বা জেড ইজ নরমাল টু এ ওয়ান, জেড ইজ নরমাল টু এ টু, অর্থগোনাল পারপেন্ডিকুলার সাথে আরেকটা শব্দ আছে নরমাল, এজন্য এই ইকুয়েশনগুলোকে বলা হয় নরমাল ইকুয়েশন। সো আমাদের এই এ ট্রান্সপোজ এ ইনটু সি ইকুয়ালস টু এ ট্রান্সপোজ এক্স। দেখো এখানে আমরা কি কি জানি, উই নো হোয়াট এ এন্ড এক্স ইজ, রাইট, এই দুটো আমাদের গিভেন। এ হচ্ছে সেই ম্যাট্রিক্সটা যার কলামগুলো হচ্ছে a1 আর a2, দ্যাট ইজ আমাদের যে দুইটা ভেক্টর দেওয়া ছিল, যাদের উপর আমি এই প্রজেকশনটা, যাদের দিয়ে স্প্যান করা স্পেসের মধ্যে আমি প্রজেকশনটা করতে যাচ্ছিলাম। তাহলে আমরা এ ম্যাট্রিক্সটা জানি এবং এক্স জানি, তাহলে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে এখান থেকে বেসিক্যালি আমরা সি কত বের করতে পারবো। তো বেসিক্যালি এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স হবে। কেন, খেয়াল করে দেখো a1 আর a2 এগুলো যদি ধরো n/1 ম্যাট্রিক্সও হয়ে থাকে, তাহলে আমাদের এ ম্যাট্রিক্সটা হচ্ছে n/2 এবং এ ট্রান্সপোজটা হচ্ছে 2/n, রাইট, এগুলো যদি n×1 বা n ভেক্টর হয়ে থাকে, n লেন্থের ভেক্টর যদি হয়ে থাকে, তাহলে এ ম্যাট্রিক্সটা যার মধ্যে দুইটা কলাম হচ্ছে a1 a2, সেগুলো হচ্ছে রোটা এনটা রো আর একটা দুইটা কলাম a1 আর a2, আর এ ট্রান্সপোজ হবে হচ্ছে গিয়ে 2 × n, তাহলে এ ট্রান্সপোজে করলে আমরা একটা 2/2 ম্যাট্রিক্স পাবো। সো এটা একটা অলওয়েজ একটা স্কোয়ার ম্যাট্রিক্স হবে। আবার যদি a1 a2 a3 a4 এরকম করে আরো অনেকগুলো ভেক্টর থাকতো, তাহলে আমরা বেসিক্যালি ধরো 10টা ভেক্টর আছে, তাহলে n/10 আর 10/n, তাহলে আমরা একটা 10/10 ম্যাট্রিক্স পেতাম। সো দিস ইজ অলওয়েজ এ স্কোয়ার ম্যাট্রিক্স এইটা। আর এই পাশের গুণটা যদি আমরা চিন্তা করি, তাহলে এখানেও এই এক্সাম্পল অনুযায়ী দেখো, যেটা একটা 2 বা a ট্রান্সপোজ এক্স কি, সো এটা একটা 2/n আর এক্স হচ্ছে একটা n/n, তাহলে এটা হচ্ছে আমাদের রেজাল্ট হবে একটা 2/1, তাহলে এই পাশে আমরা একটা ভেক্টর পাবো, রাইট। সো এটা একটা 2/2 হচ্ছে আর একটা 2/1 একটা ভেক্টর তৈরি হচ্ছে, তাহলে একটা 2/2 ম্যাট্রিক্স ইনটু সি ইকুয়ালস টু একটা 2/1 ভেক্টর। তাহলে এইটাকে আমরা বেসিক্যালি মানে একটা স্কোয়ার ম্যাট্রিক্স ইনটু একটা ভেক্টর সি ইকুয়ালস টু আরেকটা ভেক্টর, তাহলে এটাকে আমরা সিম্পলি এইভাবে চিন্তা করতে পারি, দিস ইজ বেসিক্যালি সাম বি ইনটু সি ইকুয়ালস টু সাম ওয়াই। যদি বি কে আমি বলি হচ্ছে এ ট্রান্সপোজ এ এবং ওয়াই কে যদি বলি এ ট্রান্সপোজ এক্স, তাহলে বিসি ইকুয়ালস টু ওয়াই, এরকম একটা এটা জাস্ট একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, যেখানে আমাদের বাম পাশে একটা স্কোয়ার ম্যাট্রিক্স আছে এবং ডান পাশে একটা ভেক্টর আছে এবং সি এর মান আমরা বের করতে চাই। তো এটাকে আমরা সলভ করতে পারি, এবং এটাকে যদি আমরা সলভ করি ইউজিং গসিয়ান এলিমিনেশন, গসিয়ান we get C, এবং অ্যাকচুয়ালি আমরা যদি এটাকে ইউনিকলি সলভ করতে পারি, ইফ
a unique solution exists, তাহলে আমরা সি কে আমরা লিখতে পারবো a transpose a inverse into a transpose, right? বা এই যে এখানে সি কে আমরা লিখতে পারবো b transpose b inverse y। আমরা ইনভার্স ডাইরেক্টলি হাতে ক্যালকুলেট আমরা করব না, আমরা এই bc ইকুয়ালস টু y বা a ট্রান্সপোজ a ইনটু c ইকুয়ালস টু a ট্রান্সপোজ x এইটাকে সলভ করব করে আমরা যে সিটা পাবো সেই সিটাকে আমরা চাইলে এই ফরম্যাটে লিখতে পারি। তো এই ফরম্যাটে যদি লিখতে পারি তাহলে প্রজেকশন ম্যাট্রিক্সটা আমাদের আসবে, প্রজেকশন ভেক্টরটা আমাদের আসবে a ইনটু c, যেটাকে আমরা লিখি a ইনটু a ট্রান্সপোজ a হোল ইনভার্স a ট্রান্সপোজ। তো আমরা এই প্রজেকশনটাকে এই বিচ্ছিরি একটা ইকুয়েশন আমাদের আসতেছিল, এটা দিয়ে আমরা সলভ করতে পারি। একটা জিনিস জাস্ট বলে রাখি, এই যে a ট্রান্সপোজ a হোল ইনভার্স a ট্রান্সপোজ এই অংশটুকু যে এটার সাথে এক্স কিউব করছে, এটাকে বলা হয়, এটাকে অনেক সময় লেখা হয় a এরকম একটা ড্যাগার সাইন, রাইট? এটাকে বলা হয় সিউডো ইনভার্স। সো তোমাদের যেটা কাজ হবে, আমি যদি তোমাদেরকে জাস্ট দুইটা ভেক্টর দিই, ধরো 1 3 5 আর ডি a2 একটা ভেক্টর দিই 3 -1 0, আর একটা x একটা ভেক্টর দিলাম, যেটা মনে করো এমন একটা জিনিস দিলাম যেটা এখানে দেখানো ঠিক, let me change over. ধরো এটাও 0, এটা মনে করো 1, আর x এ আমি লিখলাম 1 2 1। আর এই জিনিস খেয়াল করে দেখো যে আমি ইচ্ছা করেই এমন একটা প্রবলেম দিলাম যেটাতে ইজিলি দেখা যায়। দেখো a1 আর a2 মাঝখানে দুইটা এলিমেন্টই হচ্ছে 0, রাইট? তাহলে c1 ইনটু a1 প্লাস c2 ইনটু a2 এটা ইকুয়ালস টু x, এটা কখনোই সম্ভব না, রাইট? কেননা আমার এখানে 1 দরকার। হ্যাঁ, আমি এটা এই a1 এর সাথে, মানে আমি যদি দুইটারই প্রথম এলিমেন্ট গুলো চিন্তা করি, আমি এখান থেকে a2 কে 0 দিয়ে গুণ করলাম আর a1 কে 1 দিয়ে গুণ করলাম, তাহলে এখানে 1 পাবো। যদিও সেক্ষেত্রে আমরা এই 5 আর 1 দিয়ে এখানে 1 পাবো না, বাট হয়তো সামহাও a1 আর a2 লিনিয়ার কম্বিনেশন করে আমরা এই প্রথম এলিমেন্টটা এবং লাস্ট এলিমেন্টটা ঠিকই তৈরি করতে পারবো। কিন্তু আমরা দেখো এখানে কোনোভাবেই জিরোর সাথে কিছু গুণ করে আর এই সেকেন্ড জিরোটার সাথেও কিছু গুণ করে আমরা এই যে এখানে 2 যে আছে, এখানে 2 আনার কোনো ওয়ে নাই। তার মানে হচ্ছে যে a1 ইন্টু c1 প্লাস a2 c করে আমরা কখনোই x তৈরি করতে পারবো না। বা আমরা এইভাবে যদি লিখি ac ইকুয়ালস টু x, কখনো হবে না। বা or we can say ac equals to x has no solution. So সেখান থেকে আমরা তাহলে বলতে পারতেছি যে x is not in W, right? X is not an element in W. তাহলে আমরা প্রজেকশনের কথাটা বলতে পারি। প্রজেকশন অফ x onto এই W, যদি আমরা বলতে চাই যে Wটা কি, Wটা হচ্ছে স্প্যান অফ a1 a2। সো আমরা প্রজেকশন মানে হচ্ছে এমন একটা ভেক্টর p চাই যে এই ভেক্টরটা pটা w এর ভিতর থাকবে, যেটাকে আমরা ac আকারে লিখতে পারবো, and p is closest to w। এই জিনিসটা আমরা চাচ্ছি, এবং সেক্ষেত্রে আমরা এই প্রজেকশনটা আমরা করবো। এই লম্বটা এমনভাবে লম্ব আমরা আঁকতে চাচ্ছি যে লম্বর কারণে এক্স এর সাথে এই ডাব্লিউর ভিতরে যত ভেক্টর আছে তাদের মধ্যে এক্স এর সাথে
পি এর ডিস্টেন্সটাই যেন সবচেয়ে কম হয়, এটাই আমরা চাচ্ছি। সো এটা করতে গেলে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সিম্পলি এ ম্যাট্রিক্সটা তৈরি করো 1 0 5 এবং A2 হচ্ছে 3 0 1, তাহলে এই হলো আমাদের এ ম্যাট্রিক্স। আমরা জানি এ ট্রান্সপোজ এ ইন্টু সি হতে হবে এ ট্রান্সপোজ এক্স, যেটা হচ্ছে আমাদের এই যে নর্মাল ইকুয়েশন যেটা আমরা বলছিলাম, এই নর্মাল ইকুয়েশনটা আমরা লিখব। এক্ষেত্রে আমরা যদি সেটা লিখি তাহলে সেটা কি হবে 105 A ট্রান্সপোজ আমরা লিখতেছি 301 ইন্টু A এটার সাথে এই C1 C2 গুণ করলে we should get A transpose X. X আমরা কত বললাম 1 to 1। সো আমরা যদি এই গুণগুলো আসলে করি তাহলে 105 এর সাথে 105 মানে আমাদের ফার্স্ট রো ইনটু ফার্স্ট কলাম করলে আমাদের আসবে হচ্ছে 25 আর 26, ফার্স্ট রো ইনটু সেকেন্ড কলাম করলে আসবে 3 আর 5 8, সেকেন্ড রো ফার্স্ট কলাম করলে আসবে হচ্ছে একই আমাদের সেই 8ই আসা উচিত, এবং 301 আর 301 করলে আসবে 9 আর 10, আমাদের সেই 2x2 ম্যাট্রিক্স যেটা আসার কথা, ইনটু C1 C2 ইকুয়ালস টু এখানে একটা ভেক্টর আসবে। সো 105 এর সাথে 1 2 1 গুণ করলে আমরা পাবো হচ্ছে 1, 0 ইনটু 2 হচ্ছে 0, 5 ইনটু 1 করলে হচ্ছে 5 6 6 আর 4 নাকি, আর 3 হ্যাঁ 301 এর সাথে 1 2 1 করলে আসবে 3 আর 4। তাহলে এই সিস্টেম ইকুয়েশন হচ্ছে আমরা এই যে এখানে এই A ট্রান্সপোজ A ইনটু C ইকুয়ালস টু A ট্রান্সপোজ X, এই ইকুয়েশনটার কথা বলছি। এই ইকুয়েশনটা আসলে আমাদেরকে কি দিচ্ছে? আসলে কিছু বলতেছে না। এই সিস্টেম মানে এটা আলটিমেটলি কি বলতেছে হচ্ছে এই যে এই কন্ডিশনটা যে আমরা সেই Z এর কথা বলতেছি, যে জেডটা হতে হবে আবার A1 এবং A2 দুইটার উপরই লম্ব। সেই আইডিয়াটা থেকেই কিন্তু আমরা এই A ট্রান্সপোজ A ইনটু C ইকুয়ালস টু A ট্রান্সপোজ X এই ইকুয়েশনে এসে আমরা পৌঁছালাম। সো আমরা ওই একই কাজই করছি, যে এইখানে আমরা এখানে যে A1 আর A2 চিন্তা করতেছি, সেই A1 আর A2 আমাদের এখানে আছে, X আমাদের বাইরে, X এর থেকে আমরা এখানে একটা লম্ব তৈরি করছি, সেই লম্বটাকে T বলতেছি, এইটাকে Z বলতেছি। তো Z এর সাথে A1 আর A2 যেহেতু পারপেন্ডিকুলার, সো সেইখান থেকেই আমাদের এই সিস্টেমটা আসবে, এবং এখান থেকে তোমাদের কাজ হচ্ছে C1 ইকুয়ালস টু আর C2 ইকুয়ালস টু কত সেই দুটা গসিয়ান এলিমিনেশন করে বের করা। এখানে একটা সহজ 2x2, সো এটা তোমরা জাস্ট দুইটা ছোট ইকুয়েশন থেকে C1 C2 এর ভ্যালু বের করতে পারবা। তাহলে আমাদের P ইকুয়ালস টু আসবে হচ্ছে আমাদের ওই C1 ইনটু A1 প্লাস C2 ইনটু A2 বা A ইনটু C। এই যে C1 C2 যেগুলো পাওয়া গেছে তার সাথে A1 আর A2 কে গুণ করা মানে হচ্ছে A ম্যাট্রিক্সের সাথে C টাকে গুণ করলেই আমরা P টাকে পেয়ে যাবো, রাইট? সো A ছিল আমাদের 105 ইনটু 301 সাথে হোয়াট এভার C1 C2 আমাদের পেয়ে গেল, এইগুলো গুণ করলে আমরা এই P ভেক্টরটা পেয়ে যাবো, যে P ভেক্টরটা হচ্ছে ক্লোজেস্ট টু আমাদের ভেক্টর X। তো P closest to X, এটাও আমরা পিথাগোরাসের থিওরেম থেকে আসলে এটা দেখানো যায় যে এইখানে আমরা যে ছবিটা আঁকলাম এটা ক্লোজেস্ট হবে। জাস্ট আমি রাফলি একটা ছবি এঁকে তোমাদেরকে দেখাই। সো মনে করো আমাদের এখানে A1 আর A2 এই দুইটা, এটা হলো আমাদের সেই X থেকে লম্ব টানলাম, এটাকে আমরা বলতেছি T। তো আমি যদি বলি মনে করি যে এখানে আরেকটা ভেক্টর আছে Q যেটা হয়তো ক্লোজেস্ট, আমি যে কোনো আরেকটা ভেক্টর নিলাম Q,
আমি বলতে চাচ্ছি কিউ হয়তো ক্লোজেস্ট, কিন্তু কিউ ক্লোজেস্ট হতে পারবে না। কেন? কারণ আমরা যদি এই জিনিসটা চিন্তা করি যে পি থেকে কিউ এর দিকে যে ভেক্টরটা এইটা, আর কিউ থেকে এক্স এর দিকে যে ভেক্টরটা, সো এক্স মাইনাস কিউ, এইটা ইকুয়ালস টু হচ্ছে আমাদের এই জেড, সরি এইটা প্লাস জেড। আমি যদি উল্টা করে লিখি, সরি, কিউ থেকে পি এর দিকে ভেক্টরটা যদি নিই, আমি যদি কিউ ভেক্টরটা থেকে পি এর দিকে ভেক্টরটা চিন্তা করি, এইটা প্লাস এই ভেক্টরটা জেড ইকুয়ালস টু হচ্ছে আমাদের এটা প্লাস এটা করলে কি হবে, এক্স মাইনাস কিউ, রাইট? এই দিকের ভেক্টরটা, এবং এখানে জেড ইজ পারপেন্ডিকুলার টু আমাদের পি মাইনাস কিউ, রাইট? জেড যেহেতু এই পুরো জিনিসটার উপর পারপেন্ডিকুলার, তার মানে আমরা এখানে একটা ত্রিভুজ চিন্তা করতে পারি, যেটা একটা মাথায় পি আছে, আর একটা মাথায় কিউ আছে, আর একটা মাথায় এক্স আছে। আমরা যদি এরকম একটা জিনিস চিন্তা করি যেখানে এই দুইটা ভেক্টর একটা একটার উপর পারপেন্ডিকুলার ও তাদের যোগফল ইকুয়ালস টু হচ্ছে থার্ড আরেকটা ভেক্টর। সো পিথাগোরাসের থিওরাম আমাদেরকে কি বলে যে পি মাইনাস কিউ এর নর্মের স্কোয়ার প্লাস জেড এর নর্মের স্কোয়ার ইকুয়ালস টু হতে হবে এক্স মাইনাস কিউ এর নর্মের স্কোয়ার। যেহেতু এটা লম্ব এবং এই দুইটা লম্ব ভেক্টরের যোগফল হচ্ছে থার্ড একটা ভেক্টর, সো পিথাগোরাস থিওরাম জেনারেল আমাদেরকে বলে যে ওই দুইটা ভেক্টরের লেংথের স্কোয়ারের যোগফল হবে ওই যোগফলের ভেক্টর যেটা এক্স মাইনাস কিউ যে ভেক্টরটা, সেটা লম্বের স্কোয়ার। তো যেহেতু এইটা ইজ গ্রেটার দেন 0, তাহলে লেংথ অফ জেড স্কোয়ার টাই is smaller than x minus q এর length square, right? বা z এর length is smaller than x minus q এর length. So এটাই closest to, so z টা হচ্ছে p থেকে x এর দিকে যে ডিসটেন্স, রাইট? So x minus p এইটা is smaller than x minus q এর length, right? So z এর length হচ্ছে x minus p, z হচ্ছে x minus p, সো x মাইনাস p এর লেগটা সবসময় হচ্ছে অন্য যে কোনো ভেক্টর কিউ যদি নেই আমরা এই ডাব্লিউ মধ্যে, সো ডাব্লিউর মধ্যে আমরা যদি অন্য কোনো কিউ নেই, সো সেই কিউ এর উপর জেড লম্ব, পি মাইনাস কিউ এর উপরও জেড লম্ব, এখানে যে কোনো ভেক্টরই আপনার তার উপরে জেড জিনিসটা যেহেতু লম্ব, সো ওই লম্ব ভেক্টরটা লেংথ ইজ অলওয়েজ স্মলার দেন অন্য যে কোনো ভেক্টর থেকে এক্স এর ডিস্টেন্স, সো জেড ইজ রাইট, সো পি উইল বি ক্লোজার টু closest to x. Now, বুঝলাম এইভাবে করে আমরা ক্যালকুলেট করতে পারি। প্রশ্ন হচ্ছে এটার ইউজটা কি? সেটার ইউজটা আমরা খুব সহজে একটা প্রবলেম দিয়ে দেখাই, এবং দ্যাট উইল বি আওয়ার মেইন গোল অফ আজকের ডিসকাশন। এই পুরো আইডিয়াটাকে আমরা ইউজ করতে পারি হচ্ছে সামথিং কল রিগ্রেশন, বা আরো ভালোভাবে বললে লিনিয়ার রিগ্রেশন। সাপোজ আমাদের কাছে দুইটা ভ্যারিয়েবল আছে, একটা ভ্যারিয়েবল ধরো x1, একটা ভ্যারিয়েবল x2, সো উই হ্যাভ ধরো x1 x2 variables, and we want to predict y using আমরা জাস্ট এখানে কিছু ভ্যালু, আমি জাস্ট আন্দাজে কিছু ভ্যালু, ধরো 2 5 হলে y এর ভ্যালু মনে করা আসে 7, x এর ভ্যালু যদি 1 হয়, y এর x2 এর ভ্যালু যদি 7 আসে, ধরো এটার ভ্যালু আসে 4, x1 এর ভ্যালু যদি 7 হয়, x2 এর ভ্যালু যদি 1 হয়,
তাহলে ভ্যালু মনে হচ্ছে 12, এটার ভ্যালু যদি 1 হয়, এটার ভ্যালু যদি 1 হয়, ধরো এটার ভ্যালু আসে 3। সো আমাদের কিছু x1 x2 ভ্যারিয়েবল আছে, এগুলোকে আমরা সাধারণত বলি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আর আমরা এইগুলোকে দিয়ে y কে প্রেডিক্ট করতে চাই। জাস্ট ফর এক্সাম্পল, ধরো আমরা একটা বাসার কত স্কোয়ার ফুট সেটা হচ্ছে x1, আর x2 মনে করো আমাদের বাসার কতগুলো বেডরুম আছে সেটা দিয়ে আমি প্রেডিক্ট করতে চাচ্ছি একটা বাসার প্রাইস বা ভাড়া কত হবে। সো এরকম যে কোনো প্রবলেমের ক্ষেত্রে আমাদের যদি কতগুলো ভ্যারিয়েবল থাকে যেগুলো দিয়ে আমরা আরেকটা ভ্যারিয়েবলকে প্রেডিক্ট করতে চাই, তাহলে আমরা এরকম একটা কিছু ডেটা কালেক্ট করতে পারি। সো এটা হচ্ছে আমরা ডেটা কালেক্টেড, সামহাও আমাদের কাছে কিছু ডেটা থাকতে হবে, যে ডেটা দিয়ে আমরা যে কাজটা করতে চাই যে এমন একটা ইকুয়েশন, আমরা একটা লিনিয়ার ইকুয়েশন ইউজ করতে চাই, বেসিক্যালি অ্যাফাইন ইকুয়েশন ইউজ করতে চাই। রিমেম্বার যে y কে আমি প্রেডিক্ট করতে চাই c0 প্লাস c1 x1 প্লাস c2 x2, এরকম একটা ইকুয়েশন। এটা আসলে অ্যাফাইন, কেননা এর মধ্যে c0 ভ্যালুটা আছে, কেননা x1 আর x2 দুইটাই 0 হলে y এর হয়তো কোনো একটা ভ্যালু থাকতে পারে, সেই জন্য আমরা এটাকে কনসিডার করার জন্য আমরা একটা c0 আমরা অ্যাড করে দিই, যে x1 আর x2 0 হলেও আমাদের y এর কোনো একটা ভ্যালু যদি থাকে তাহলে আমরা এটাকে ম্যানেজ করতে পারবো। সো দ্য আইডিয়া ইজ যে আমরা এরকম একটা অ্যাফাইন ইকুয়েশন দিয়ে, যদিও এটাকে লিনিয়ার রিগ্রেশন বলা হয়, বাট এরকম একটা অ্যাফাইন ইকুয়েশন, এই কনস্ট্যান্টটা আছে, সো এরকম ইকুয়েশন দিয়ে আমরা y কে প্রেডিক্ট করতে চাই। সো আমরা যদি এই ইকুয়েশনটার দিকে তাকাই, তারপরে আমরা আসলে কি বলতে চাই, আমরা যদি আমাদের ডেটাগুলোর দিকে তাকাই, আমরা বলতে চাই c0 প্লাস c1 ইন্টু x1, মানে আমরা যদি প্রথম পয়েন্টটার দিকে তাকাই, তাহলে 2 ইন্টু x1 প্লাস 5 ইন্টু x, সরি 2 ইন্টু c1 প্লাস 5 ইন্টু c2, এটা ইকুয়ালস টু আমরা চাই যেন 7 হোক। সেকেন্ড ইকুয়েশনটা বলতেছে c0 প্লাস c1 প্লাস 7c2, এটা যেন 4 হয়। তারপর বলতেছি c0 প্লাস প্লাস আমরা থার্ডটাতে 7c1 প্লাস c2, এটা আমরা চাই 12 যেন হয়, এবং তারপর চাই c0 প্লাস c1 প্লাস c2 যেন 3 হয়। ইজ দিস ক্লিয়ার? Yes, sir. আমাদের ইকুয়েশন এইটা দিয়ে আমরা y কে প্রেডিক্ট করতে চাই, আর আমাদের ডেটা আছে x1 x2 হচ্ছে 2 5 1 7 7 1 1 1, এবং y যেগুলো চাই সেগুলো 7 4 12 3। তারপর আমাদের প্রথম ডেটা পয়েন্টটা দিয়ে, এই প্রথমটা দিয়ে আমরা বেসিক্যালি বলতে চাই যে এই ইকুয়েশন দিয়ে যদি আমরা প্রেডিক্ট করতে পারি তাহলে c0 প্লাস 2c1 প্লাস 5c2 তে 7 হতে হবে, যদি আমরা এক্স্যাক্টলি প্রেডিক্ট করতে পারি, রাইট? তাহলে আমরা এই চারটে ইকুয়েশন লিখতে পারলাম, আমাদের চারটা ডেটা পয়েন্ট থাকলে আমরা এরকম চারটে ইকুয়েশন লিখতে পারি। আর এটাকে একটু ম্যাট্রিক্স ফর্মে নিয়ে আসি, তাহলে দেখো আমরা এইভাবে লিখতে পারি যে আমাদের আননোন হচ্ছে এই c0 c1 c2, রাইট হ্যান্ড সাইডে আমরা চাই হচ্ছে 7 4 12 3, ও ম্যাট্রিক্স আমাদের আছে 1 2 5 1 1 7 1 7 1 1 1। তাহলে এই অবস্থা, এই যে প্রথম কলামে সব 1 আসলো বিকজ এই যে c0টা ছিল, আর সেকেন্ড কলামটা দেখো হচ্ছে আমাদের জাস্ট আমাদের ডেটার যে প্রথম ভ্যারিয়েবলটা সেটাই আমাদের সেকেন্ড কলাম, এবং ডেটার যে থার্ড ভ্যারিয়েবলটা মানে x2 ভ্যারিয়েবল সেটাই আমাদের এইখানকার থার্ড কলাম, রাইট? নাও if সো আমি এটাকে এইভাবে লিখি, সরি ম্যাট্রিক্স যেহেতু লিখলাম একটু নোটেশন দিয়ে লিখি। আমরা চাই যে এসি ইকুয়ালস টু যেন, ধরো আমরা এই আউটপুট ভ্যারিয়েবল যেটা আছে এটাকে পুরোটাকে ওয়াই যদি বলি, তাহলে আমরা চাই এসি ইকুয়ালস টু ওয়াই যেন হয়।
Now if this has a solution, we are done. Right? এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটাকে গসিয়ান এলিমিনেশন দিয়ে সলভ করার চেষ্টা করবা। যদি সলভ করতে পারো তাহলে তোমাদের কাজ হয়ে গেল, তোমরা C0 C1 C2 মান পেয়ে গেলে, তাহলে আমরা এই এই ইকুয়েশনটা পেয়ে যাব y C0 C1 x1 C2 x2 C0 C1 C2 মান পেয়ে গেলে আমরা দেখব যে আমাদের এই 2 আর 5 বসালে আমরা 7 পাবো, 1 আর 7 বসালে আমাদের স্যাটিসফাই করবে প্রত্যেকটা ইকুয়েশন। তাহলে আমাদের ডেটাটাকে এক্স্যাক্টলি আমরা ম্যাচ করতে পারবো। তো ম্যাচ যখন একবার করতে পারলাম, তখন ইফ উই আর given some new data, ধরো আমাদের x1 এখন বললো 2 আর x2 বললো 5, তাহলে আমি যদি জানতে চাই এখন y কত হবে, তাহলে আমরা বেসিক্যালি y কষ্ট হবে আমাদের এই যে এই সলিউশন যদি আমরা পেয়ে যাই C0 স্টার C1 স্টার C2 স্টার, এগুলোকে আমি বলতেছি সলিউশন। হ্যাঁ, এই সলিউশনটাকে যদি আমরা স্টার দিয়ে লিখি, তাহলে আমরা C0 স্টার ইন প্লাস C1 স্টার ইন্টু 2 প্লাস C2 স্টার ইন্টু 5, এটাকে জাস্ট বসাবো ইকুয়েশনে এবং আমরা এখান থেকে y এর ভ্যালু পেয়ে যাবো। রাইট? যদি আমাদের এই সিস্টেম সলিউশন থাকে, আমাদের কাজ লিনিয়ার ইকুয়েশন আমাদের আর কোনো কাজ। প্রবলেমটা হতো what happens when AC equals to y doesn't have a solution. So এটা যদি সলিউশন না থাকে তাহলে আমরা কি করতে পারি? So then what we want is আমরা AC equals to some y hat বের করার চেষ্টা করব, such that, এবং সেখান থেকে C বের করার চেষ্টা করব। আমরা কোনো একটা y কে দিয়ে সলিউশন হয় না, কিন্তু আমরা y এর কাছাকাছি একটা y hat রাইট হ্যান্ড সাইডে দিব, যেটা জন্য সলিউশন পাওয়া যায়, such that এই y hat minus y এটা is minimum. ওকে, আমরা বলতে যাচ্ছি যে y এর জন্য সলিউশন পাওয়া যায় নাই, ফাইন, তাহলে আমরা y কে বাদ দিয়ে y এর কাছাকাছি একটা আমরা কিছু ভ্যালু পাই কিনা, দ্যাট ইজ এখানে 7 4 12 3 না হয়ে 7 এর জায়গায় অন্য কিছু, 4 এর জায়গায় অন্য কিছু, 12 এর জায়গায় কাছাকাছি অন্য কিছু, 3 এর জায়গায় কাছাকাছি অন্য, রাইট? তো 7 12 7 4 12 3 এগুলোর বদলে আমরা এর কাছাকাছি, খুব যতদূর সম্ভব কাছাকাছি থেকে আরেকটা ভেক্টর y হ্যাট চাই, যেই y হ্যাটটা যেন y হ্যাটের জন্য যেন এখানে সলিউশন থাকে, রাইট? দিস হ্যাজ এ সলিউশন C0 স্টার C1 স্টার C2 স্টার। সো আমরা এক্স্যাক্টলি সলভ করতে পারলাম না, বাট আমরা যতদূর সম্ভব কাছাকাছি এসে সলভ করার চেষ্টা করলাম, রাইট? তো এই জন্য এটাকে অনেক সময় বলা হয় এটা স্কোয়ারটাকে মিনিমাইজ করো, তো এই জন্য এটাকে বলা হয় লিস্ট স্কোয়ার। এই হলো আমাদের সেটআপ, যে আমরা কোনো একটা ডেটা দেওয়া আছে, সেই ডেটার জন্য এক্সাক্ট সলিউশন আমরা বের করতে পারতেছি না, আমরা এই ইকুয়েশন দিয়ে ডেটাটাকে প্রেডিক্ট করতে চাই, কিন্তু এই ইকুয়েশন দিয়ে এক্স্যাক্টলি প্রেডিক্ট করা যদি যায় তাহলে ফাইন, কিন্তু যদি না যায়, প্রবলেমটা হচ্ছে এখানে, যদি না যায় তাহলে আমরা ক্লোজেস্ট কত যেতে পারি, রাইট? y এর বদলে এমন একটা y হ্যাট দিতে যাচ্ছি যেটা যেন ক্লোজেস্ট হয়। সিঙ্গেল ভ্যারিয়েবলের জন্য জিনিসটা একটু পরিষ্কারভাবে দেখানো যায়, যেমন ধরো আমার কাছে যদি একটা ভ্যারিয়েবল x থাকতো, আমি চাই y ইকুয়ালস টু যেন C0 প্লাস C1 x, এটা দিয়ে লেখা যায়। তার মানে আমি বেসিক্যালি আমাদের ডেটাগুলো এরকম, রাইট? এখানে প্রতিটা x এর জন্য আমাদের একটা y ভ্যালু দেওয়া আছে। এখন এই C0 প্লাস C1 x একটা স্ট্রেট লাইন, তাহলে আমি একটা স্ট্রেট লাইন দিয়ে তো এই প্রতিটা পয়েন্টকে স্যাটিসফাই করা সম্ভব না, হয়তো আমি এরকম একটা স্ট্রেট লাইন রাখতে পারি, যেই স্ট্রেট লাইনের জন্য এই এক্স এর জন্য যে ওয়াইটা ছিল, সেই ওয়াই এর বদলে আমরা কাছাকাছি আরেকটা ওয়াই দেব, রাইট? এই এক্স এর জন্য যে ওয়াইটা ছিল এটা,
সেটা না হয়ে সেটা কাছাকাছি একটা ওয়াই নিব, রাইট? সো আমরা এমনভাবে করতে চাই যাতে করে প্রতিটা পয়েন্টের জন্য, প্রতিটা এক্স এর জন্য যে ওয়াইটা ছিল সেই ওয়াই হয়তো আমরা পাবো না, কিন্তু সেই ওয়াই থেকে কাছাকাছি এমন একটা ওয়াই বের করা, এমন একটা ওয়াই হ্যাট বের করা যে ওয়াই হ্যাটের জন্য আমাদের এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে। ওকে, এই হলো আমাদের গোল, যে আমরা কিভাবে কাছাকাছি একটা ওয়াই হ্যাট বের করতে পারি, ওয়াই এর সবচেয়ে কাছে একটা ওয়াই হ্যাট বের করতে পারি, যেই ওয়াই হ্যাটের জন্য আমাদের সলিউশন পাওয়া যায়। তাও এই প্রবলেমটার সাথে আমরা উপরে যে জিনিসটা পড়ে আসলাম এটার সম্পর্কটা দেখো। আমরা এখানে কি বলছিলাম, A1 আর A2 লিনিয়ার কম্বিনেশন দিয়ে যত ভেক্টর তৈরি করা যায় সেগুলো হচ্ছে আমাদের এই এসি, এবং এসি দিয়ে আমরা এক্স কে লিখতে পারি না, এক্স হচ্ছে এসি দিয়ে লেখা যায় না। তো আমরা এক্স এর সবচেয়ে কাছাকাছি একটা ভেক্টর টি বের করছিলাম যেটাকে আমরা এসি ফর্মে লিখতে পারি, রাইট? এই প্রবলেমটা তাই ছিল না যে A1 আর A2 দুইটা ভেক্টর ছিল, তাদের লিনিয়ার কম্বিনেশন করে, তারপরে এসি ইকুয়ালস টু এসি করে, রাইট? C1 A1 প্লাস C2 A2, দ্যাট ইজ আমরা এটাকে এসি লিখছিলাম, এসি ইকুয়ালস টু এক্স, এটার কোনো সলিউশন নাই। তো আমরা এমন একটা পি খুঁজে বের করার চেষ্টা করতেছি, চাচ্ছিলাম যে পিটার জন্য আমরা পি ইকুয়ালস টু এসি লিখতে পারবো, তারপরে এখান থেকে সলিউশন আমরা বের করতে পারবো, সি বের করতে পারবো, এবং যেই পিটা আমাদের এক্স এর সবচেয়ে কাছাকাছি হবে। তাহলে আমরা সেই একই বুদ্ধি এখানে অ্যাপ্লাই করব, যে আমাদের আমরা এসি ইকুয়ালস টু ওয়াই হ্যাট চাই, তাহলে ওয়াই হ্যাটটা হবে প্রজেকশন অফ ওয়াই অনটু দিস ডাব্লিউ, যে ডাব্লিউটা হচ্ছে স্প্যান অফ আমাদের এ এর কলামগুলো। ধরো এ এর কলামগুলোকে যদি আমি A1 A2 আর A3 বলি, সো আমাদের এ যে ম্যাট্রিক্সটা ছিল তার প্রথম কলামে সব 1 ছিল, তার পরের কলামে আমাদের x1 ভ্যারিয়েবলের ভ্যালুগুলো ছিল, তার পরের কলামে আমাদের x2 ভ্যারিয়েবলের কলামগুলো ছিল। তো আমি এই প্রথম কলামটাকে A1 বলতেছি, এটাকে A2 বলতেছি, এটাকে A3 বলতেছি। তাহলে আমরা বলতে যাচ্ছি যে যে আমরা ওয়াই হ্যাটটাকে, y is not in W, but we want y hat in W, তারপরে y হ্যাটটাকে আমরা এসি আকারে লিখতে পারবো, যেক্ষেত্রে y hat আর y এর ডিস্টেন্সটা যেন সবচেয়ে কম হয়। তার মানে y হ্যাটটা হ্যাজ টু বি দ্য প্রজেকশন অফ y onto W। নাও প্রজেকশন অফ y into W বের করার জন্য আমরা কি জানি? আমরা জানি আমাদের সে আগের কি, যে A ট্রান্সপোজ AC ইকুয়ালস টু হবে A ট্রান্সপোজ Y। এই যে এই জিনিসটা, এই ফর্মুলেশনটা আমরা আগেও দেখে আসছি, যে আমাদের যদি এরকম কিছু একটা করতে চাই আমরা, যে কতগুলো ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন দিয়ে এমন একটা পি বের করতে চাই যে পিটা হচ্ছে সাম এক্স এর কাছে, তাহলে আমাদেরকে বেসিক্যালি A ট্রান্সপোজ A ইনটু C ইকুয়ালস টু A ট্রান্সপোজ X, এইটাকে সলভ করলে যে সিটাকে পাবো, সেই সিটা দিয়ে যদি আমরা A দিয়ে গুণ করি তাহলে আমরা আমাদের সেই প্রজেকশন y হ্যাট ভেক্টরটা পেয়ে যাই। ওয়েল, আমাদের আসলে প্রজেকশন y হ্যাটটাও দরকার নেই, আমাদের দরকার এই সেই C1 আর C2, যেগুলো দিয়ে, যেটাই হচ্ছে আমাদের এই সেই ইকুয়েশনের এই C0 C1 C2, রাইট? সো বেসিক্যালি আমরা এখানে যেটা করতে চাই সেটা হচ্ছে আমাদের যে A ম্যাট্রিক্সটা ছিল সেটা ট্রান্সপোজ। তো আমি আগে এটা লিখি, A ছিল 1 1 1 1 2 1 7 1 5 7 1 1, এটা ছিল A। তাহলে এর পাশে A ট্রান্সপোজটা লেখো, A ট্রান্সপোজ A ইনটু C, C হচ্ছে আমাদের C0 C1 C2 ইকুয়ালস টু আমাদের হবে A ট্রান্সপোজ, সরি এটা A ট্রান্সপোজ হবে, সো এটা হবে হচ্ছে 1 1 1 1 2 1 7 1 5 7 1 1 ইনটু Y, যেটা আমাদের ছিল কত ছিল 7 4 12 3, 7 4 12 3। সো এটা হচ্ছে আমাদের A ট্রান্সপোজ, আমাদের সেই Y,
এবং এটা হচ্ছে আমাদের সেই সি। তাহলে আমাদের এইখান থেকে এইটাকে গুণ করো, তাহলে এটাকে গুণ করলে একটা 3/3 ম্যাট্রিক্স পাবা, তার সাথে এখানে C0 C1 C2 তো থাকবেই। এটা গুণ করো, এটা গুণ করলে এখানে একটা ভেক্টর পাবা, এখানে 3টা এলিমেন্টের একটা ভেক্টর পাবা, এখানে একটা 3/3 ম্যাট্রিক্স পাবা। এইটাকে সলভ করো, you get your C0 C1 C2 স্টার বলা হবে। নাও এখন যদি তুমি y হ্যাট ক্যালকুলেট করতে চাও, তাহলে এই a এর সাথে এই C0 স্টার C1 স্টার C2 স্টার কে গুণ করলে তুমি y হ্যাট পেয়ে যাবে। তার মানে তোমার অ্যাকচুয়াল যে ভ্যালুগুলো তোমার প্রেডিক্ট করা দরকার ছিল সেটা পাবা না, তুমি যে ভ্যালুগুলো আসলে প্রেডিক্ট করতে পারছো, সবচেয়ে ক্লোজেস্ট যে y হ্যাট y ভ্যালু প্রেডিক্ট করতে পারছো সেগুলো পেয়ে যাবা। আর সলভ করলে তুমি এই C0 পেয়ে যাবা। সো y হ্যাট ইকুয়ালস টু তোমার হচ্ছে C0 স্টার প্লাস C1 স্টার x1 প্লাস C2 স্টার x2। সো এই হবে তোমার শেষ পর্যন্ত তোমার রিগ্রেশন ইকুয়েশন। সো এখানে তোমার নতুন করে x1 x2 আসলেও তুমি এই ইকুয়েশনের মধ্যে নতুন যে মানে নতুন না, এই গসের রিলেশন সলভ করে যে C0 C1 C2 স্টার গুলো পেলা, এই ভ্যালুগুলো বসালে তুমি এই নতুন y হ্যাট কত হবে সেগুলো ক্যালকুলেট করবে। আর তুমি যদি পুরোনো গুলো ভ্যালুগুলো চাও, তাহলে a ম্যাট্রিক্সের সাথে C0 করলে আমাদের এই প্রজেকশন ভেক্টরটা চলে আসবে, দ্যাট ইজ আমাদের y ক্লোজেস্ট যে ভেক্টরটা, দ্যাট ইজ আমাদের যে ডেটাগুলো দেওয়া ছিল সেটা ক্লোজেস্ট যে ভেক্টরগুলো, যে ভ্যালুগুলো আমরা প্রেডিক্ট করতে পারি সেই ভ্যালুগুলো আমরা পেয়ে যাব। সো আমরা এই আগের যে এক্সাম্পলটা দেখলাম, জাস্ট আমরা বলছিলাম যে দুইটা ভেক্টরের স্পেসের মধ্যে কিভাবে আরেকটা ভেক্টরকে প্রজেক্ট করতে হয়। আমরা দেখলাম যে এটা একটা ইউজফুল জিনিস, যে আমরা যদি কোনো একটা ইকুয়েশন দিয়ে, একটা লিনিয়ার ইকুয়েশন দিয়ে কিছু ভ্যারিয়েবল থেকে আরেকটা ভ্যারিয়েবল প্রেডিক্ট করতে চাই, তো এখানে যদি আমাদের আরো ভ্যারিয়েবল থাকতো x1 x2 x3, তিনটা ভ্যারিয়েবল দিয়ে আমাদের y কে প্রেডিক্ট করতে হতো, তাহলে আমাদের এইখানে আরেকটা কলাম অ্যাড হতো আমাদের ম্যাট্রিক্সে, ইকুয়েশন আরেকটা ভ্যারিয়েবল অ্যাড হতো C3 x3, আমাদের ম্যাট্রিক্সে আরেকটা কলাম অ্যাড হতো। বাট দিন শেষে আমাদেরকে ওই A ট্রান্সপোজ A C ইকুয়ালস টু A ট্রান্সপোজ Y, এই যে আমাদের নর্মাল ইকুয়েশন, এই নর্মাল ইকুয়েশনস গুলোকেই আমাদের সলভ করলেই আমরা এই C0 C1 C2 যে বেস্ট ভ্যালুগুলো সেগুলো পেয়ে যাব, যেটা দিয়ে আমরা প্রেডিক্ট করলে সবচেয়ে ক্লোজেস্ট প্রেডিকশনটা করতে পারবো। এবং নতুন কোনো ডেটা পয়েন্টের জন্য চাইলে আমরা এই ইকুয়েশনটা তখন ইউজ করতে পারবো। রাইট? সো দ্যাটস ইট। এই রিগ্রেশন নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? প্রসিডিওরটা করতে পারবা কিনা তোমরা? তোমাদের কাছে যদি কিছু ডেটা দেওয়া থাকে x1 x2 এরকম y যদি ডেটা দেওয়া থাকে, তোমাদেরকে বেসিক্যালি এই ম্যাট্রিক্সটা বানাতে হচ্ছে, a ম্যাট্রিক্সটা y কে বানাতে হবে, তারপর তোমাদেরকে বেসিক্যালি এই a ট্রান্সপোজ a c ইকুয়ালস টু a ট্রান্সপোজ y এইটাকে সলভ করতে হবে। সো জাস্ট এই গুণগুলো করে এটা পাবা এবং এটাকে গসের রিলেশন দিয়ে সলভ করবা, তাহলেই তোমরা যে C0 C1 C2 ভ্যালুগুলো পেয়ে যাবে, যেটা দিয়ে তুমি প্রজেকশন ভেক্টরটা বা নতুন কোনো y যদি প্রেডিক্ট করতে চাও, আমাদের রিগ্রেশন ইকুয়েশনটা তুমি পেয়ে যাবে। আমাদের C0 C1 C2 ভ্যালুগুলো এক্সাক্ট সলিউশন আমরা যখন পাবো না, তখন আমরা এইটা দিয়ে সলভ করবো। আর যদি আমরা এখানে সলিউশন পেয়ে যাই, তো হয়ে গেল। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমাদেরকে এখানে যদি সলিউশন পাবো কি পাবো না এটা টেস্ট না করে ডাইরেক্টলি যদি আমরা এই প্রজেকশনের কাজটাই সলভ করি, যদি আমাদের এক্সাক্ট সলিউশন থেকে থাকে, তাহলে আমরা সেই এক্সাক্ট সলিউশনও এখান থেকে পাবো। সো তোমাদের ওই এক্সাক্ট সলিউশন পাওয়া গেল না ওইটা চেক করারও দরকার নেই। তুমি সিম্পলি যদি এই নর্মাল ইকুয়েশন গুলোকে সলভ করো এবং সেখান থেকে সি বের করো, তাহলে যদি সলিউশন y যদি আমাদের এই a এর কলামগুলো লিনিয়ার কম্বিনেশন দিয়ে যদি লেখা যায়ও, তাহলে সেই এক্সাক্ট সলিউশনটাও এখান থেকে চলে আসে। রাইট? এই ঠিক আছে তাহলে।
কারো কোনো কোশ্চেন বা কোনো কমেন্ট বা কিছু আছে কিনা? এই সপ্তাহে কি তোমাদের লাস্ট উইক অফ ক্লাস না? Yes, sir. সো তোমরা যদি তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখো বা প্র্যাকটিস কোশ্চেন দেখো, দেখবা এই ধরনের কিছু প্রবলেম আছে যেগুলো তোমাদেরকে আমি ক্লাসে যেগুলো দেখালাম এগুলো দিয়ে ওই প্রবলেমগুলোকে সলভ করা যাবে খুব ইজিলি। হ্যাঁ, আর তোমাদের যেটা বললাম যে আমি কিছু প্রবলেম দিব যেটা তোমাদের হোমওয়ার্ক মানে অ্যাসাইনমেন্ট হিসেবে, এবং সেই অ্যাসাইনমেন্টটা তোমরা গুগল ক্লাসরুমে সাবমিট করবা পরীক্ষার আগে। অলরাইট? So mid-year কোনো টপিক কি ফাইনালি রিপিট হবে? না, ঠিক আছে। So টেইলর যেটা সেটা মাল্টিভেরিয়েবলের জন্য জাস্ট। হ্যাঁ, মানে ফাইনালি টেইলর অ্যাপ্রক্স ফাইনালি আমরা যা যা পড়ছি, কি পড়ছি আমরা, ডেটাগুলোকে একটা ইমেজ, টেক্সট ইত্যাদি ইত্যাদি এই ধরনের ডেটাগুলোকে কিভাবে রিপ্রেজেন্ট করা যায়, রাইট? তারপর আমরা পড়ছি হচ্ছে লিনিয়ার ইকুয়েশন কি জিনিস, তো সেটা কিছু প্রুফ ছিল। তারপর আমরা টেইলর, আমি এগুলো লিখে দিছি কিন্তু টেইলর অ্যাপ্রক্সিমেশন কিভাবে করতে হয়। তারপর আমরা এই ডট প্রোডাক্টের নানা রকম প্রপার্টি দেখছি। তারপর আমরা লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স, বেসিস, কোঅর্ডিনেট কিভাবে বের করতে হয় সেগুলো দেখছি। এবং আমরা আজকে দেখলাম এই অর্থোগোনালিটির ব্যাপার স্যাপার, এবং সেটা দিয়ে আমরা কিভাবে রিগ্রেশন সলভ করতে পারি সেটা দেখছি, রাইট? এই ঠিক আছে তাহলে। স্যার আমাদের এক্সামের কোনো মার্কস কি দেখানো যাবে বা দেওয়া হবে? হ্যাঁ, এক্সামের মার্কসগুলো সবই তোমাদেরকে, মানে তোমাদের গ্রেড সাবমিশনের আগে তোমাদের সব মার্কসগুলো তোমাদের দেওয়া হবে। তোমরা খাতা দেখতে চাইলেও সেটার ব্যবস্থা করা হবে। কিন্তু আবার আমি আসলে কয়েক সপ্তাহ ধরেই অসুস্থ এবং মেন্টালিও খুব একটা লোয়েস্ট একটা জায়গায় আছি, ঠিক আছে? তো এই জন্য আমি আসলে যেই ক্লাস নেওয়া বা এগুলোতে এই গাফিলতি যেগুলো হয়েছে, আমি সরি, মানে আমি আসলে পারতেছি না, ঠিক আছে? আজকে অনেক কষ্ট করে এই 2 ঘন্টার ক্লাসটা আমাকে মানে নিতে হবেই, তাই আমি নিলাম আর কি, ঠিক আছে? তো আমি তোমাদের জিনিসগুলো সব হ্যান্ড ওভার করবো, তোমরা সব দেখেই মার্কস পাবা, ঠিক আছে? মানে এমন না যে খালি গ্রেড পেয়ে যাবা, এরকম কিছু হবে না, রাইট? You'll get to see your marks. ওকে স্যার, ওকে স্যার। তো এটা দিয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে বা থাকলে we'll try to resolve all of that. Alright? স্যার আমাদের এক্সামটা কি 6th এই হবে তাহলে? 6th মে? তোমাদেরকে ডিক্লেয়ার করছে? একটা স্যার মানে নোটিশ দেখলাম আর কি যে কোঅর্ডিনেটর আমি কনফার্ম করে গুগল ক্লাসরুমে পোস্ট করে দেব। তবে হ্যাঁ, যতদূর জানি 6th এই হবে। ওকে স্যার, থ্যাংক ইউ। স্যার ফাইনালে কয়টা কোশ্চেন থাকতে পারে? বোনাস কোশ্চেন ফাইনালে 3টা থেকে 4টা কোশ্চেন থাকবে। আমরা দেখো 3-4টা টপিকই পড়ছি, হ্যাঁ? আর একটা কোশ্চেন আমি বললাম তোমাদের জন্য স্পেসিফিক্যালি ওইটা কুইজ হিসেবে কাউন্ট করবে, ঠিক আছে? এটা সহজ কোশ্চেন থাকবে। প্রথম দিককার জিনিসগুলো এই ভেক্টর, লিনিয়ার কি ইকুয়েশন, রাইট? অ্যাফাইন লিনিয়ার ফাংশন, অ্যাফাইন ফাংশন, ভেক্টরস, এবং এই যে কি বলে বেসিস এই পার্টগুলোর উপরে তোমাদের ওই একটা এক্সট্রা কোশ্চেন থাকবে। থ্যাংক ইউ স্যার। ওকে স্যার আজকের ক্লাস নোটটা পিডিএফটা আপলোড গুগল ড্রাইভ আমি গুগল তোমাদের ক্লাসরুমের ড্রাইভের ফোল্ডারেই থাকবে। ওকে আর রেকর্ডিংটা কেউ কি করছো শেষ পর্যন্ত? জি স্যার, করছি। হ্যাঁ, এটা একটু শেয়ার করে দিও এই গুগল ক্লাসরুমে। ওকে স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার আমাদের ফাইনাল টপিকগুলো ক্লাসরুমে কবে লিখে দিবেন? ক্লাসরুমে দেখো একটু লেখা আছে কিন্তু। ও আচ্ছা স্যার। আচ্ছা ঠিক আছে। তারপর আমি ফাইনাল এক্সামের তারিখ, রুম নাম্বার ইত্যাদি সহ টপিকের নামটা এগুলো সব আবার কি, ঠিক আছে? অলরাইট।